আমন্ত্রণ সংবাদ দুপুরের সাথে আছি শাহনাজ শারিয়ার এবং আমি ফারহানা লোপা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ দুপুরের শিরোনাম। ওবায়দুল কাদেরের হাটে 3টি ব্লকের একটি অপসারণ, চলছে সিঙ্গাপুরে নেয়ার প্রস্তুতি। যেকোনো হুমকি মোকাবিলায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে হবে, রাজশাহীতে প্রধানমন্ত্রী। ডাকসু নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা আজ, এরপরই শুরু হচ্ছে আনুষ্ঠানিক প্রচারণা। তুরাগ দখলমুক্ত করা চিঠিতে সাড়া পাচ্ছে না নদী রক্ষা কমিশন, নির্বিকার জেলা প্রশাসন। সাইদিকে নিয়ে গুজব ছড়ানোর মামলায় ধীর গতি, সাক্ষ্য শেষ হতেই লাগবে 20 বছর। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার জানাবো পুরো সংবাদ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের হাটে 3টি ব্লকের একটি অপসারণ করা হয়েছে। তবে এখনও তিনি শঙ্কামুক্ত নন। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। সকালে বুকে ব্যথা অনুভব করলে দ্রুত বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় সড়কমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে। অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে নেওয়া হয়। অবস্থার সংকটাপন্ন থাকায় দ্রুতই করা হয় এনজিওগ্রাম। ধরা পড়ে 3টি ব্লক। যে ব্লকটির কারণে সকালে তার কার্ডিয়াক অ্যাটাক হয়, সেটিকে এনজিওগ্রামের সময় অপারেশন করা হয়েছে বলে জানান চিকিৎসকরা। মেইন আর্টারিতে যে রক্তনালীতে যে ব্লক ছিল, সেই ব্লক পাওয়া গেছিল, যে হার্ট অ্যাটাক যেটার জন্য হলো সেটা সরাই দেওয়া হয়েছে। ওনার এনজিওগ্রাম করা হয়েছে, এনজিওগ্রামে দেখা গেল 3টা নালী ব্লক। এখনো ক্রিটিক্যাল সিচুয়েশনে আছে বলা যায়। স্টেবল মানে ওই ক্রিটিক্যাল থেকে কিছুটা ইমপ্রুভের দিকে গেছে। এটা যে কোনো মুহূর্তে আনস্টেবল হয়ে যেতে পারে এবং হয়ে যেতেও পারে। উন্নত চিকিৎসার জন্য দ্রুত ওবায়দুল কাদেরকে বিদেশ পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী। তবে আমরা উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার জন্য আমরা যোগাযোগ করছি। আমরা আশা করছি তাকে আমরা সিঙ্গাপুর সহসা নিয়ে যেতে পারব। ওবায়দুল কাদেরের অসুস্থতা কেন্দ্র করে হাসপাতালে ভিড় না করার অনুরোধ করেছে কর্তৃপক্ষ। তার সুস্থতার জন্য দেশবাসী ও দলীয় নেতাকর্মীদের কাছে দোয়া চেয়েছেন স্বজন ও আওয়ামী লীগের নেতারা। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই মুহূর্তে বঙ্গবন্ধু মেডিকেলের প্রবিসি শহীদুল হক ব্রিফ করছেন, আমরা চলে যাচ্ছি সেখানে। এলইডি বলে, এলইডিতে 99% যেটার জন্য ওনার এই প্রবলেমটা হয়েছে, আমরা শুধু সেটাকেই সারাই করেছি, কিন্তু সেটা বোধহয় পর্যাপ্ত নয়। যেহেতু 3টা নালী দরকার হয়, সবগুলাই সারানো দরকার, কিন্তু এই মুহূর্তে সেগুলো সারানো যাবে না, যাতে গেলে আরো বিপদ ঘটবে। কিন্তু ওনার যে পরিস্থিতি এখন আছে, তার কারণে ওইটা করার পরে উনি অনেক উন্নতির দিকে গিয়েছিলেন, কিন্তু আবার দেখা যায় যে একটু ডিটোরিয়েট করে আবার উন্নতি হয়, এই পর্যায়ের মধ্যে মানে উঠা নামার মধ্যে আছে। এই অবস্থায় আমরা আপনারা সবাই দেশবাসী সবাই ওনার জন্য দোয়া করেন। আমরা চেষ্টা করছি সর্বাত্মক যাতে ওনাকে সব থেকে বেটার ট্রিটমেন্ট এবং আমাদের যতটা সোর্স আছে সমস্ত সোর্স আমরা ইউজ করতে পারি। এক কথায় মেসেজটা কি আমরা কি দিতে পারি যাতে কি মেসেজটা মাঝে দোয়া করা ছাড়া আর কোনো উপায় নেই, দোয়া করতে হবে। আমরা তো সবকিছু নাও করতে অবনতি হয়, দোয়া করবেন, চিকিৎসকরা চেষ্টা করছে, আমরা চেষ্টা করছি। আমরা শরীর ওনার অবনতি হয় আবার উন্নতি হয়, এরকম ভাবে পর্যায়ে ফ্লাকচুয়েশন আছে। 24 থেকে 72 ঘন্টা না গেলে কোনো সময় বলা যাবে না যে উনি স্টেবল। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত আছে যে বর্তমানে ওনাকে যেরকম চিকিৎসা চলছে এটাই সর্বাত্মক চিকিৎসা জোর দেওয়া এবং যত রকম আমাদের সোর্স আছে সবগুলোকে ইউটিলাইজ করে ওনাকে প্রাণপণ চেষ্টা করা। না, অ্যাকুট সিচুয়েশনে সাধারণত আমরা যেটা ক্রিটিক্যাল থাকে সেটাকে আমরা সারাই করি এবং তাই করা হয়েছে। আরেকটা নালীতেও আবার 80% আছে, আরেকটা নালী ওনার আগে থেকেও হার্ট অ্যাটাকের হিস্ট্রি ছিল, ওইটা 100% ব্লক আছে। জীবন সংখ্যায় আছেন যে কোনো হৃদরোগী, যেহেতু উনি ভেন্টিলেটর আছে, ওনাকে জীবন সংখ্যায় বলতে পারেন আছে। স্যার উনি কি সিঙ্গাপুরে যাওয়ার মতো শারীরিক এখন এই পর্যন্ত এটা বোঝা যাচ্ছে না, ওনার সিঙ্গাপুরে যাওয়ার মতো শারীরিক পরিস্থিতি এই মুহূর্তে বলা যাচ্ছে না। ওনাকে এই মুহূর্তে এখন যদি বলেন যে এখন পাঠানো যাবে কিনা, আমি বলবো যে না, এখন পাঠানো যাওয়া যাচ্ছে। কতক্ষণ অপেক্ষা করতে হবে তথ্য জানা, এটা সিচুয়েশন সময় বলবে। জি জি, সিঙ্গাপুর থেকে কোনো টিম আসছে কিনা মানে এটা আমি জানি না, এটা উঁচু আমাদের মন্ত্রী
ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা নিয়ে বঙ্গবন্ধু মেডিকেলে ব্রিফ করছিলেন বঙ্গবন্ধু মেডিকেলের প্রভিসি শহীদুল হক। আমরা সরাসরি ছিলাম সেখানে, চলে যাচ্ছি পরের প্রসঙ্গে। দেশের যে কোনো হুমকি মোকাবেলায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজশাহী সেনানিবাসে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের 4 বীরকে জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন। সকালে রাজশাহী সেনানিবাসে আয়োজিত 7, 8, 9 ও 10 নম্বর কন্টিনজেন্টের বীরদের কুচকাওয়াজ ও অভিবাদন গ্রহণ করেন প্রধানমন্ত্রী। কর্মদক্ষতা, কঠোর অনুশীলন আর নিষ্ঠার স্বীকৃতি হিসাবে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের বীরকে মর্যাদাপূর্ণ জাতীয় পতাকা প্রদান করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে এই বীরদের। শাসক হিসেবে নয়, জনগণের সেবক হিসেবে আমরা দেশ পরিচালনা করে যাচ্ছি। জনগণের সেবা করার জন্য আপনাদের সার্বক্ষণিক সহযোগিতা পেয়েছি। পবিত্র সংবিধান ও দেশ মাতৃকার সার্বভৌমত্ব রক্ষার জন্য আপনাদের ঐক্যবদ্ধ থেকে আভ্যন্তরীণ কিংবা বাহ্যিক যে কোনো হুমকি মোকাবেলায় সদা প্রস্তুত থাকতে হবে। জাপান বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক বাড়াতে আগ্রহী বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত হিরোয়াসো ইজুমি। রাজধানী গুলশানে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা জানিয়েছেন। এ সময় বাংলাদেশ জাপানের উন্নয়ন কৌশল পরিকল্পনা সম্পর্কে সালমান এফ রহমানকে অবহিত করেন হিরোয়াসো ইজুমি। তিনি জানিয়েছেন, জাপান নারায়ণগঞ্জের 2500 উপজেলা এবং চট্টগ্রামের মিরসরাইয়ে 2টি বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। জাপানের সহযোগিতায় অবকাঠামোগত উন্নয়ন কাজগুলো শেষ হলে বাংলাদেশের আমূল পরিবর্তন হবে বলে মনে করেন সালমান এফ রহমান। এ সময় তিনি মুক্তিযুদ্ধ থেকে শুরু করে এ পর্যন্ত বাংলাদেশ জাপান দীর্ঘদিনের সম্পর্কের কথা স্মরণ করেন। জাপানের ব্যবসায়ীদের বাংলাদেশ সফর করে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা। এতে বাণিজ্যে উভয় দেশই লাভবান হবে বলে মন্তব্য করেছেন সালমান এফ রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা হবে আজ। এরপরই শুরু হবে আনুষ্ঠানিক প্রচারণা। সুষ্ঠু নির্বাচনের সাথে আচরণবিধির বিষয়ে কঠোর থাকার কথা জানান বিশ্ববিদ্যালয় প্রক্টর। এদিকে প্রচার শুরুর আগেই ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করছে বলে অভিযোগ ছাত্রদল ও বাম জোটের। ডাকসু নির্বাচন কেন্দ্র করে ছুটির দিনেও উৎসবমুখর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে মধুর ক্যান্টিনে জড়ো হন ছাত্রলীগ, ছাত্রদল সহ বাম জোটের প্রার্থীরা। আনুষ্ঠানিক প্রচার শুরুর আগের দিন গণসংযোগ চালান তারা। ক্যাম্পাসে সব দলের সহ অবস্থান থাকলেও প্রচার শুরুর আগেই ছাত্রলীগের প্রার্থীরা রঙিন পোস্টার লাগানো সহ বেশ কিছু আচরণবিধি লঙ্ঘন করছে বলে অভিযোগ প্রতিদ্বন্দ্বীদের। প্রশাসনের নির্বাচনকে সুষ্ঠু করার জন্য যে তাগিদ, আমরা সেটা দেখতে পাচ্ছি না। আমরা দেখছি যে আচরণ বিধি ভঙ্গ করা হচ্ছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ছাত্রলীগের যে সন্ত্রাসের রাজত্ব এবং আমাদের প্রার্থীদেরকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানোর কারণে আমরা পূর্ণাঙ্গ প্যানেল দিতে আমাদের একটু অসুবিধার সম্মুখীন হতে হয়। তবে ছাত্রলীগ নেতাদের দাবি, সংগঠনের কেউ আচরণবিধি লঙ্ঘন করছে না। আমাদের কনফিডেন্স লেভেল এতই নিম্ন নয় যে কাউকে জোর করে বসিয়ে দিতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এই বিষয়ে লিখিত অভিযোগ করব যে কারা এগুলো করছে, এগুলো খতিয়ে দেখার জন্য এবং যারাই করছে তাদের বিরুদ্ধেই অ্যাকশনে যাওয়ার জন্য। এদিকে নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে কেউই রেহাই পাবে না বলে জানান বিশ্ববিদ্যালয় প্রক্টর। তার প্রার্থিতা বাতিল হতে পারে এবং এই ডাকসুর আচরণ বিধির পাশাপাশি বিশ্ববিদ্যালয় যে প্রচলিত 73 অধ্যায় সেটি কার্যকর হবে। 11 মার্চ সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত চলবে ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ময়মনসিংহে ডিবি পুলিশের সঙ্গে গোলাগুলিতে একজন নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত লালু মিয়া চিহ্নিত মাদক ব্যবসায়ী। পুলিশ জানিয়েছে, গত রাত 1টার দিকে ময়মনসিংহ শহরের কালীবাড়ির পুরাতন গুদারা ঘাটের বালুচরে মাদক বেচাকেনার খবর পেয়ে পুলিশ অভিযানে গেলে গুলি ছোড়ে মাদক ব্যবসায়ীরা। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ লালু মিয়াকে উদ্ধার করে হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এই ঘটনায় 2 পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ইয়াবা ও হিরোইন উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। মরদেহ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেলের মর্গে রাখা হয়েছে। নিহত লালুর বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তুরাগ দখলমুক্ত করতে জেলা প্রশাসককে চিঠি দিয়েও সাড়া পাচ্ছে না নদী রক্ষা কমিশন।
গত এপ্রিলে 21 দখলদার প্রতিষ্ঠানের তালিকা দিয়ে উচ্ছেদের সুপারিশ করা হলেও নির্বিকার ঢাকা ও গাজীপুর জেলা প্রশাসন। এদিকে পরিবেশবিদরা বলছেন, নির্বাচনী ইশতেহারেই নদী রক্ষার প্রতিশ্রুতি দিয়েছে সরকার, তাই যে কোনো মূল্যে উচ্ছেদ করতে হবে দখলদার। মিরপুর বেড়িবাঁধ ধরে উত্তরে এগুলি চটবাড়ি এলাকা। এখানেই তুরাগের তীর ঘেঁষে হয়েছে রিক্রিয়েশন ওয়ার্ল্ড। সীমানা পিলার উপেক্ষা করে 3 বছর আগে গড়া হয়েছে বিশাল এই বিনোদন কেন্দ্র। একই এলাকায় তামান্না পার্ক, সিঙ্গাপুর সিটি সহ বিনোদন কেন্দ্র আছে 10টি। তীর দখল করে উঠেছে ধর্মীয় স্থাপনাও। একইভাবে মিরপুর থেকে আশুলিয়া ও টঙ্গী ব্রিজ পর্যন্ত প্রায় 25 কিলোমিটার অংশে তুরাগের দেখা মেলায় ভার। গত এপ্রিলে 21 দখলদারকে উচ্ছেদে ঢাকা ও গাজীপুর জেলা প্রশাসককে চিঠি দেয় নদী রক্ষা কমিশন, তবে এখনো কোনো উদ্যোগ নেয়নি প্রশাসন। সিঙ্গাপুর সিটি, এবিসি রেডিমিক্স কারখানা, অলিম্পিক সিমেন্ট কারখানা, অ্যাঙ্গার সিমেন্ট সহ অবৈধ স্থাপনা নদী ভরাট করে এটা আমরা দেখতে পেয়েছি। বিরুলিয়া ব্রিজের দুপাশে অবৈধভাবে নদী দখল করে বিভিন্ন স্থাপনা গড়ে উঠেছে। সর্বশেষ তুরাগ নদীর কত কে দখল করেছে তার তালিকা কিন্তু এখন পর্যন্ত আমার কাছে পৌঁছেনি। একইভাবে বিআইডব্লিউটিএ আমাদের কাছে এই তালিকা দেয়নি। আবদুল্লাপুর ও সিন্নিটেকের স্লুইস গেটের মুখে দূষণের চিত্রটা ভয়াবহ। পোশাক কারখানা, নাগরিক বর্জ্য সবই মিশছে পানিতে। সিমেন্ট কারখানার ধোঁয়ার সঙ্গে উঠছে ফ্লাই অ্যাশ। ঢাকার চতুর্পাশে নৌপথটা চালু করতে চান, তুরাগকে বাদ দিয়ে সেই নৌপথ আপনি কখনোই চালু করতে পারবেন না। সেজন্য তুরাগের কিন্তু একটা বাড়তি গুরুত্ব রয়ে গেছে। আর চোখের সামনে এরকম একটা নদী চলে যাবে দখলদারদের হাতে, এটার ব্যাপার যদি আমরা কিছু করতে না পারি, তাহলে এটার বাইরে যে নদীগুলো আছে সেগুলোর ব্যাপারে প্রশাসন সচেষ্ট হবে এমন মনে করারও কোনো কারণ নেই। এদিকে ভূমি কর্মকর্তাদের উদাসীনতায় দখলদাররা বেপরোয়া হয়ে উঠেছে বলে অভিযোগ নদী রক্ষা কমিশনের। আর জেলা প্রশাসনের দাবি, অর্থ সংকটে উচ্ছেদ অভিযানে যেতে পারছে না তারা। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তুরাগ দখলের আরও খবর জানাতে টঙ্গী থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী ফারজানা আক্তার। ফারজানা, তুরাগে দখলমুক্ত করার অভিযানে অগ্রগতি কতটুকু? আমরা প্রতিবেদনেও দেখছিলাম যে 21টি প্রতিষ্ঠানের নাম উল্লেখ করেছে নদী রক্ষা কমিশন, তারপরেও প্রশাসন তেমন একটা উদ্যোগ নিচ্ছে না, এর কারণ আসলে কি? আমরা সরেজমিনে আসলে যেটা দেখতে পাচ্ছি যে 21টা প্রতিবেদনে যে 21টি প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে তার চাইতে আসলে দখলদার প্রতিষ্ঠানের সংখ্যা অনেক বেশি। হ্যাঁ, আমরা এখন যে জায়গাটায় আছি সেটি হচ্ছে এনডিই রেডিমিক্স সিমেন্ট ফ্যাক্টরি। সেখানে যে বলা হচ্ছে যে এই ফ্যাক্টরিটি প্রতিবেদন অনুসারে এই ফ্যাক্টরিটি নদীর সীমানা দখল করেছে, নদীর পাড় দখল করেছে। আমরা পরিমাপ করে আসলে দেখাতে চাইবো আপনাদেরকে বিষয়টা, যে আমরা একটা ফিতা নিয়েছি, সেই ফিতা নদীর ঢালে পাড়ের অংশে রাখা হয়েছে, যেখানে আসলে হাই ওয়াটার মার্ক মানে নদীর জোয়ারের পানি বর্ষাকালে যেখানে ওঠে সেইটা এলাকাবাসী যে অংশটাকে চিহ্নিত করেছেন সেই অংশটাকে ধরে আমরা একটা ফিতা, পরিমাপের একটা ফিতা দিয়েছি, যেখানে দেখানো হচ্ছে যে 150 গজ পর্যন্ত ফিতার আরেকটি অংশ আপনারা দেখতে পাবেন যে ফিতার আরেকটি অংশ আছে, সেই অংশ পর্যন্ত আসলে 150 ফুট, যেখানে নদী পাড়ের 150 ফুটের মধ্যে কোনো রকম স্থাপনা করা অবৈধ। সেখানে আমরা আসলে সরকারিভাবে নির্মিত ওয়াকওয়ে যেমন পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে সীমানা পিলার এই পরিমাপকে মেনে করা হয়নি। এবং আমরা একটা সিমেন্ট ফ্যাক্টরি দেখতে পাচ্ছি, আপনারাও নিশ্চয়ই আমাদের সাথে দেখতে পাচ্ছেন যে এখানে বালি সিমেন্ট ফ্যাক্টরির কার্যক্রম চলছে, স্টোন ক্রাশ চলছে, সেখানে সিমেন্ট ফ্যাক্টরির অবকাঠামো আছে। এটাকে ধরে এখানে আসলে কিছু দোকানপাটও গড়ে উঠেছে। সব কিছু হয়েছে এই নদীর ঢালে, নদী পাড়ে 150 ফুটের ভেতরে, যেটা আসলে পুরোপুরি অবৈধ। এবং এটা আসলে মিরপুর অংশে এই ভাটুলিয়া মৌজায় এই চিত্র আমরা দেখতে পাচ্ছি। এই অংশে শুধু নদীর পাড় নয়, নদীর যে ঢাল যেটাকে ফোরশোর বলা হয়, সেইটা অনেক আগেই ভরাট হয়ে গেছে বলে প্রতিবেদনে লেখা আছে। এই প্রতিবেদনটি তৈরি হয়েছিল 2014 সালে যুগ্ম সচিব রফিউল আলম ভূমি মন্ত্রণালয়ের ওনার নেতৃত্বে। সেখানে 14 সালে আসলে এই দখলদারিত্বের কথা বলা হয়েছে। তারপরও আমরা যেটি এখন দেখতে পাচ্ছি যে এখনো একই অবস্থায় এবং তার চাইতে বেশি দখল করে এই সিমেন্ট ফ্যাক্টরি আছে, এবং এর পাশাপাশি গড়ে উঠেছে আর অনেকগুলো সিমেন্ট ফ্যাক্টরি, সেগুলোও আছে। কিন্তু প্রশাসন এখন পর্যন্ত এই অংশে
কোনো উচ্ছেদের পরিকল্পনা নেয়নি, উচ্ছেদ করতে আসেনি, কোনো নোটিশ তাদেরকে দেওয়া হয়নি। আরেকটা বিষয় দেখাতে চাইবো যে এটা মিরপুর অংশ এবং সামনের অংশ আসলে তুরাগ নদীর সাভার অংশ, কিন্তু সাভার অংশে দুঃখজনকভাবে কোনো সীমানা পিলারই আসলে স্থাপন করা হয়নি, যার কারণে সেখানে এখনো হাউজিংগুলো ভরাট চলছে, কিন্তু আমরা এখানে কোনো হাউজিংয়ের সাইনবোর্ড দেখতে পাচ্ছি না, সেজন্য নাম জানাতে পারছি না যে আসলে কোন হাউজিং বা কারাই দখল করছে, কিন্তু হাউজিং আবাসনের জন্য ভরাট চলছে এবং সেই বালিগুলো আসলে বর্ষা বা বৃষ্টির পানিতে ভেসে এসে নদীতে পড়ছে বলে নদীর অনেক অংশ নদীর প্রবাহ বন্ধ করে, নদীর নাব্যতা বন্ধ করে এই অংশগুলোতে বালু নেমে এসে ভরাট হয়ে যাচ্ছে এবং নদীর তলদেশের যে গভীরতা সেটাও আসলে কমে গেছে। তো আমরা এখানে সরেজমিনে এসে এই দখলের চিত্রটা আসলে দেখতে পাচ্ছি, কিন্তু সেইভাবে বলবো যে প্রশাসনে এই অংশে এখন পর্যন্ত দখল উচ্ছেদে কোনো পরিকল্পনা বা কোনো কার্যক্রম হয়েছে বলে এটা আমরা জানতে পারিনি, এলাকাবাসীও জানাতে পারছে না, প্রশাসনও আমাদেরকে আসলে জানাতে পারেননি। এই ছিল পুরান ঢাকা থেকে গুদাম ও কারখানার সরানোর অভিযানে আজও বাধার মুখে পড়েছে দক্ষিণ সিটি কর্পোরেশনের টাস্কফোর্স। সকালে পুরান ঢাকার কেল্লার মোড়ে রাজনারায়ণ দাস রোডে ব্যবসায়ীদের বাধার মুখে পড়েন তারা। ওই রোডের একটি 5তলা আবাসিক ভবনের ভেতর কেমিক্যাল এবং প্লাস্টিকের গোডাউনের সন্ধান পায় টাস্কফোর্স টিম। অভিযানে বাড়িটির গ্যাস, পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ঘণ্টাব্যাপী এই অভিযান চালানোর সময় স্থানীয় ব্যবসায়ীরা বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং টাস্কফোর্সকে অবরুদ্ধ করে ফেলে। চকবাজার ট্র্যাজেডির পর থেকে কয়েকদিন ধরে ওই এলাকায় গুদাম ও কারখানা সরানোর অভিযান পরিচালনা করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এ বিষয়ে আরো জানাতে পুরান ঢাকার রাজনারায়ণ দাস এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইজাজুর রহমান। ইজাজ, দক্ষিণ সিটি কর্পোরেশনের টাস্কফোর্স সদস্যরা আজও ব্যবসায়ীদের বাধার মুখে পড়েছে, এই বিষয়ে সিটি মেয়র কি বলছেন? ব্যবসায়ীদের সাথে বসে আলোচনার বিষয়ে তিনি কোনো কথা বলছেন কি? আসলেও এই পুরান ঢাকা থেকে যতগুলো কেমিক্যাল গোডাউন রয়েছে সেগুলো সরানোর বিষয়ে কিন্তু 20 ফেব্রুয়ারি যে মর্মান্তিক যে ট্র্যাজেডি, সেই ট্র্যাজেডির আগেই 2 দফা বৈঠক হয়েছিল এবং ট্র্যাজেডির পরে আরও কয়েক দফা বৈঠক হয়েছে এবং বৈঠকের প্রেক্ষিতে সিটি কর্পোরেশন সিদ্ধান্ত নেয় এখান থেকে যাতে কেমিক্যাল গোডাউন জোরালোভাবে সরানো যায় সেই বিষয়ে কিন্তু অভিযান পরিচালনা হচ্ছিল এবং অভিযানের আজকে 3য় দিনে এসে কিন্তু বাধার মুখে পড়ে এবং বাধার মুখে পড়া অবস্থায় প্রায় 2 ঘন্টা অর্থাৎ 12টা থেকে যে অভিযান চলে সেই 12টা থেকে 2 ঘন্টা অর্থাৎ 2টা পর্যন্ত কিন্তু অভিযান শুরুর আধা ঘন্টার মধ্যেই তারা অবরুদ্ধ হয়ে পড়েন এবং স্থানীয় যারা ব্যবসায়ী আছেন তাদের বাধার মুখে পড়েন এবং স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করছিলেন যে 29টি কেমিক্যালের বিরুদ্ধে যে ধরনের নিষেধাজ্ঞা ছিল পুরান ঢাকায় সেই কেমিক্যালগুলো বাদ দিয়ে শুধুমাত্র প্লাস্টিক যে পণ্যগুলো রয়েছে বা কাঁচামালগুলো রয়েছে সেই কাঁচামালের বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ব্যবসায়ীরা আরও একটি অভিযোগ করছেন যে এখানে যে নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছে বা অভিযানের সঙ্গে যারা সম্পৃক্ত তারা কিন্তু আসলে কেমিক্যাল বিশেষজ্ঞ এরকম কেউ নেই। এই অবস্থা মুক্ত হয়ে ইতিমধ্যে পুলিশ এই দেখতে পাচ্ছেন যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডোর মোহাম্মদ জাহিদ হোসেন তার নেতৃত্বেই মূলত এই অভিযান পরিচালিত হচ্ছিল এবং তিনি কিছুক্ষণ আগে পুলিশের সহযোগিতায় সেই কারখানা থেকে বের হয়েছেন এবং কারখানা থেকে আমরা শুরুতেই যেটি দেখলাম প্রায় 5তলা যে ভবনটি রয়েছে আবাসিক ভবনের আদলে তৈরি সেই আবাসিক ভবনের পুরোটা জুড়ে হচ্ছে প্লাস্টিকের যে কাঁচামালের যে দানাদার সেগুলো, এছাড়া বেশ কিছু কেমিক্যালও আমরা পেয়েছি। সেই বাড়িতে প্রথমে গ্যাস সংযোগ এবং পানি সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং পরবর্তীতে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা এসে যখন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার চেষ্টা চালায় তখনই কিন্তু বিদ্যুৎ বিভাগের একটি গাড়ি ভাঙচুর করা হয় এবং পরবর্তীতে ব্যবসায়ীরা সেই তাদেরকে অবরুদ্ধ করে ফেলে এবং অবরুদ্ধ করার 2 ঘন্টা পর তারা এখন অবমুক্ত হয়ে এই এলাকায় যে অন্যান্য যে কেমিক্যাল গোডাউনগুলো রয়েছে যে এইখানে একটি কেমিক্যাল গোডাউন রয়েছে সেই কেমিক্যাল গোডাউনগুলোতে আবারও অভিযান পরিচালনা করছেন এবং তাদের এয়ার কমোডোরের সঙ্গে আমি কথা বলেছিলাম প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, তিনি বলছেন যে যত বাধাই আসুক জনগণের নিরাপত্তার স্বার্থে তারা এই অভিযান অব্যাহত রাখবেন এবং দেখতে পাচ্ছেন যে তিনি আরেকটি কারখানায় ইতিমধ্যে প্রবেশ করে রয়েছে স্টিলের দেখা যেগুলো অবস্থাবন্দি স্টিলের পাত এবং এখানে কোনো কেমিক্যাল রয়েছে কিনা তা সরেজমিনে দেখার জন্য তিনি ভিতরে প্রবেশ করেছেন এবং টাস্কফোর্স
অন্যান্য যে সদস্যরা রয়েছেন, এখানে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন, দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্যান্য কর্মকর্তা থেকে শুরু করে এই অভিযানের সঙ্গে ওয়াসার সদস্য রয়েছেন, বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা রয়েছেন। এদেরকে মিলে এখানে কিন্তু এই অভিযান পরিচালনা হচ্ছে এবং এই অভিযানের মধ্য দিয়ে যে বার্তাটি তারা দিতে চান সেটি হচ্ছে যে জনগণের নিরাপত্তার সাথে কোনো ধরনের ছাড় কিন্তু সরকার দেবে না। প্রধানমন্ত্রীর নির্দেশে পুরান ঢাকাতে কেমিক্যাল গোডাউন অবশ্যই সরাতে হবে। বগুড়ায় জামাত নেতা সাইদিকে চাঁদে দেখার গুজব ছড়িয়ে তাণ্ডব মামলার প্রায় 850 সাক্ষীর মধ্যে 100 জনেরও সাক্ষ্য শেষ করা যায়নি 5 বছরে। এভাবে চললে মামলা শেষ হতে লাগতে পারে অন্তত 2 দশক, নষ্ট হতে পারে মামলার আলামত মত আইনজীবীদের। ফলে দোষীদের শাস্তিতে অনিশ্চিত হয়ে পড়েছে। মানবতা বিরোধী অপরাধে 2013 সালের 28 ফেব্রুয়ারি জামাত নেতা দেলোয়ার হোসেন সাইদিকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর পরপরই 3 মার্চ সাইদিকে চাঁদে দেখা গেছে এ গুজব ছড়িয়ে পুরো জেলায় তাণ্ডব চালায় জামাত শিবির। 8টি পুলিশ ফাঁড়ি ও থানার পাশাপাশি সরকারি বেসরকারি অন্তত 150 স্থাপনায় হামলা চালানো হয়। পুড়িয়ে দেয়া হয় নন্দীগ্রাম উপজেলা পরিষদের সব অফিস। কেটে ফেলা হয় 10,000-এরও বেশি গাছ। সহিংসতায় প্রাণ হারান অন্তত 11 জন। তদন্ত প্রতিবেদন বা সাক্ষীদের গতানুগতিক বক্তব্য পুলিশ তৈরি করেছে, এটা দিয়ে আসলে এই ধরনের মামলায় অপরাধীদের শাস্তি দেওয়ার সুযোগটা খুবই কম। নাশকতার ঘটনায় 50 মামলায় আসামি 1.25 লাখেরও বেশি। তবে 3,000-এরও বেশি অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। এর মধ্যে আসামি শনাক্ত করতে না পারায় নাশকতার 7টি মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেয়া হয়েছে। বিচারাধীন 43 মামলায় প্রায় 850 সাক্ষী থাকলেও আদালতে গত 5 বছরে সাক্ষ্য দিয়েছে 94 জন। যেভাবে এই সাক্ষীর ধীরগতি চলছে, এই অবস্থায় আসামিরা সহজেই বেনিফিটেড হবে এবং এই মামলা রাষ্ট্র থেকে যেটা নাশকতার যেটা প্রমাণ, এই প্রমাণটা অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে। রাষ্ট্রপক্ষ থেকে সমস্ত সাক্ষীকে নিয়ে আসার জন্য, দ্রুত শেষ করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আমরা আশা করি খুব শীঘ্রই আমরা এই বাকি 43টি মামলার সুষ্ঠু এবং ন্যায় বিচার দিতে পারব। মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে 2014 সালের সেপ্টেম্বরে দেলোয়ার হোসেন সাইদির আমৃত্যু কারাদণ্ড বহাল রাখে আপিল বিভাগ। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। সংবাদ দুপুরে এবার পুঁজিবাজারের খবর। আর এই খবর জানাতে যোগ দিয়েছেন সহকর্মী ইশরাত সুমা। ইশরাত, আজ এই সপ্তাহের প্রথম কার্যদিবস, লেনদেন শেষে পুঁজিবাজারের কি খবর আছে আপনার কাছে? ধন্যবাদ লোপা এবং শাহনাজ। আজ সপ্তাহের প্রথম কার্যদিবস এবং আজ সকাল থেকে কিন্তু আমরা লেনদেনে দেখেছি যে একটি মিশ্র প্রবণতা ছিল, অর্থাৎ সূচকের উত্থান পতন ছিল। তবে আমরা দেখেছি যে লেনদেন শেষের দিকে অর্থাৎ 12টার পর কিন্তু এসে আবার সূচকের একটি উত্থানে লেনদেন শেষ হয়েছে, যদিও একটা ধীরগতি পরিলক্ষিত করা গেছে। চলুন দেখে নিই লেনদেন শেষে ঢাকার পুঁজিবাজারের সার্বিক অবস্থা রয়েছে। সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেন শেষে আমরা দেখতে পাচ্ছি প্রধান সূচক DSEX ইন্ডেক্সটি 11.25 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5,723 পয়েন্টে। শতাংশের দিক থেকে এই সূচকটি আজ সারাদিনে বেড়েছে 0.20%। আজ সারাদিনের সর্বোচ্চ অবস্থান ছিল 5,730 পয়েন্টে, অর্থাৎ 12টার দিকে আমরা এই অবস্থানটি দেখতে পেয়েছি এবং সর্বনিম্ন অবস্থান ছিল 5,704 পয়েন্টে 11:48 দিকে। এছাড়া অন্য দুটি সূচকের মধ্যে DS30 সূচকটি 3.77 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 2002 পয়েন্টে। আজ সারাদিনে এই সূচকটির সর্বোচ্চ অবস্থান ছিল 2004 পয়েন্টে এবং সর্বনিম্ন অবস্থান ছিল 1993 পয়েন্টে। শতাংশের দিক থেকে বেড়েছে 0.19%। সরিয়া ভিত্তিক সূচক DSES ইন্ডেক্সটি লেনদেন শেষে অবস্থান করছে 1,317 পয়েন্টে এবং বেড়েছে 3.27 পয়েন্ট। শতাংশের দিক থেকে বেড়েছে 0.25 পয়েন্ট। আজ সারাদিনে এই সরিয়া ভিত্তিক সূচকটির সর্বোচ্চ অবস্থান ছিল 1,319 পয়েন্টে এবং সর্বনিম্ন অবস্থান ছিল 1,313 পয়েন্টে। আজ মোট লেনদেন 662 কোটি 27 লাখ টাকা হয়েছে ঢাকার পুঁজিবাজারে। অর্থাৎ আমরা যদি দেখি গত সপ্তাহে শেষ কার্যদিবসের তুলনায় কিন্তু আজ সামান্য পরিমাণে লেনদেন কমেছে। হাত বদল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে 107টি প্রতিষ্ঠান রয়েছে দর বৃদ্ধি তালিকায় এবং 123টি প্রতিষ্ঠানই রয়েছে দর হারানো তালিকায়। শুধুমাত্র শেয়ারগুলোর ক্ষেত্রে 135টি প্রতিষ্ঠান রয়েছে দর বৃদ্ধি তালিকায় এবং 139টি প্রতিষ্ঠান রয়েছে দর হারানো তালিকায়। মিউচুয়াল ফান্ডগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আজ মোট 22টি ফান্ডের লেনদেন হয়েছে, যার মধ্যে 10টি ফান্ড রয়েছে দর বৃদ্ধি তালিকায় এবং 12টি ফান্ডই রয়েছে দর হারানো তালিকায়।
এবারে দেখে নেব লেনদেন শেষে হাত বদল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে তালিকার শীর্ষে রয়েছে কোন কোন প্রতিষ্ঠান। টপ ট্রেডে প্রথমে আমরা দেখতে পাচ্ছি মুনু সিরামিক। প্রতিষ্ঠানটি 7.54% দর বেড়েছে আজ। টাকার অঙ্কে 31 টাকা 20 পয়সা দর বেড়ে 444 টাকা 90 পয়সা লেনদেন শেষ করেছে এবং এই প্রতিষ্ঠানটি আজ সারাদিনে 8,82,000 শেয়ারের হাত বদল করেছে। পরবর্তী দ্বিতীয় অবস্থানে রয়েছে সিঙ্গার বাংলাদেশ। 8 টাকা 40 পয়সা যোগ হয়ে 248 টাকা 40 পয়সা লেনদেন শেষ করেছে। শতাংশের দিক থেকে দর বেড়েছে 3.50% এবং 14 লাখ শেয়ারের হাত বদল করেছে সিঙ্গার বাংলাদেশ। প্রিমিয়ার ব্যাংক রয়েছে তৃতীয় অবস্থানে। 1 টাকা 10 পয়সা যোগ হয়ে 16 টাকা 20 পয়সা লেনদেন শেষ করেছে। প্রতিষ্ঠানটি শতাংশের দিক থেকে দর বেড়েছে 7.28% এবং 1,74,00,000 শেয়ারের হাত বদল করেছে। টপ ট্রেডের চতুর্থ অবস্থানে রয়েছে ফরচুন শুজ। যদিও প্রতিষ্ঠানটি টাকা অঙ্কে দর হারানো তালিকায় রয়েছে, 80 পয়সা দর হারিয়ে 37 টাকা 60 পয়সা লেনদেন শেষ করেছে। 71 লাখ শেয়ারের হাত বদল করেছে এবং শতাংশের দিক থেকে দর হারিয়েছে 2.08%। এবারে দেখে নেব লেনদেন শেষে দর হারানো তালিকার শীর্ষে রয়েছে কোন কোন প্রতিষ্ঠান, অর্থাৎ টপ গেইনার্সের চিত্র আমরা দেখতে পাচ্ছি। দর বৃদ্ধির শীর্ষে প্রতিষ্ঠানটি উঠে এসেছে ইমাম বাটন। 1 টাকা 80 পয়সা যোগ হয়ে 19 টাকা 80 পয়সা লেনদেন শেষ করেছে এই প্রতিষ্ঠানটি। শতাংশের দিক থেকে সার্কিট ব্রেকারকে অতিক্রম করে দর বেড়েছে, অর্থাৎ 10% দর বেড়েছে। 9,000 শেয়ারের হাত বদল করেছে এই প্রতিষ্ঠানটি। এমারেল্ড অয়েল রয়েছে দ্বিতীয় অবস্থানে টপ গেইনার্সের। 1 টাকা 60 পয়সা যোগ হয়ে 18 টাকায় লেনদেন শেষ করেছে এবং শতাংশের দিক থেকে 9.76% দর বেড়েছে। 3,27,000 শেয়ারের হাত বদল করেছে এই প্রতিষ্ঠানটি। লাফার্স হোলসিম রয়েছে তৃতীয় অবস্থানে। 3 টাকা 20 পয়সা যোগ হয়ে 44 টাকায় লেনদেন শেষ করেছে। এছাড়া 21 লাখ শেয়ারের হাত বদল করেছে লাফার্স হোলসিম। শতাংশের দিক থেকে দর বেড়েছে 7.84%। এছাড়া 7.82% দর বেড়ে চতুর্থ অবস্থানে রয়েছে ইনটেক। 3 টাকা 40 পয়সা যোগ হয়েছে এবং 46 টাকা 90 পয়সা লেনদেন শেষ করেছে এই প্রতিষ্ঠানটি। এবারে দেখে নেব দর হারানো তালিকার শীর্ষে রয়েছে কোন কোন প্রতিষ্ঠান, অর্থাৎ টপ লুজার্সের চিত্র। লেনদেন শেষে আমরা দেখতে পাচ্ছি টপ লুজার্সের প্রথম অবস্থানে। আমরা দেখেছিলাম যে টপ লুজার্সের প্রথম অবস্থানে রয়েছে, আমরা একটু দেখতে পাচ্ছি যে টপ লুজার্সের লেনদেন শেষে টপ লুজার্সের প্রথম অবস্থান রয়েছে সোনারগাঁ। প্রতিষ্ঠানটি 3 টাকা দর হারিয়ে 32 টাকা 60 পয়সা লেনদেন শেষ করেছে এবং শতাংশের দিক থেকে দর হারিয়েছে 8.43%। 41,000 শেয়ারের হাত বদল করেছে। স্টার্ন ইন্স্যুরেন্স রয়েছে দ্বিতীয় অবস্থানে টপ লুজার্সের। 4 টাকা 10 পয়সা দর হারিয়ে 52 টাকা 20 পয়সা লেনদেন শেষ করেছে এবং শতাংশের দিক থেকে দর হারিয়েছে 7.28%। 11 লাখ শেয়ারের হাত বদল করেছে এই প্রতিষ্ঠানটি। এছাড়া টাকাফুল ইন্স্যুরেন্স রয়েছে তৃতীয় অবস্থানে। 2 টাকা 40 পয়সা দর হারিয়ে 31 টাকা 70 পয়সা লেনদেন শেষ করেছে এবং শতাংশের দিক থেকে দর হারিয়েছে 7.04%। 2,32,000 শেয়ারের হাত বদল করেছে বিমা খাতের এই প্রতিষ্ঠানটি। আমরা দেখতে পাচ্ছি টপ লুজার্সের 4টি প্রতিষ্ঠানই কিন্তু বিমা খাতের প্রতিষ্ঠান আজ। এছাড়া বিআইএফসি রয়েছে চতুর্থ অবস্থানে। 40 পয়সা দর হারিয়ে 5 টাকা 50 পয়সায় লেনদেন শেষ করেছে। 12,000 শেয়ারের হাত বদল করেছে এই প্রতিষ্ঠানটি এবং শতাংশের দিক থেকে দর হারিয়েছে 6.78%। লেনদেন শেষে এই ছিল ঢাকার পুঁজিবাজারের খবর। ধন্যবাদ ইসরাত। চলে যাচ্ছি পরবর্তী খবরে। বঙ্গোপসাগরের 3 নদীর মোহনায় অবৈধ গোপজাল পেতে ইলিশ পোনা ধরছে কিছু অসাধু জেলে। মৎস্যজীবীদের অভিযোগ, প্রশাসনকে বাগে নিয়েই পোনা শিকারের মহোৎসব চালাচ্ছে প্রভাবশালীরা। ইলিশ সহ বিভিন্ন মাছের পোনা ও সাগরের জীববৈচিত্র্য রক্ষায় গোপজালের ব্যবহার বন্ধের তাগিদ বিশেষজ্ঞদের। পায়রা, বলেশ্বর ও বিষখালী এই 3 নদীর মোহনায় প্রায় 40 কিলোমিটার এলাকা জুড়ে এভাবেই গোপ নামের সূক্ষ্ম ফাঁস জাল পেতে ইলিশ সহ বিভিন্ন মাছের পোনা ধরছে জেলেরা। ট্রলার মালিক সমিতির দেয়া তথ্য অনুযায়ী পাথরঘাটা উপজেলার হরিণঘাটা এলাকার প্রায় 32 জন এই পোনা মাছ শিকারে জড়িত। মৎস্যজীবীরা বলছেন, প্রভাবশালীদের ছত্রছায়ায় এক শ্রেণীর অসাধু জেলে রাতের আধারে গোপজাল পেতে পোনা শিকার করছেন। গোপজালটা অনেক ক্ষতি করতেছে, যত ছোট বাচ্চা মাছ আছে ওগুলো সবার মারি ফেলাইতেছে। প্রভাবশালী মহল জড়িত, যার জন্য তাদেরকে আশ্বাস দেয় তারা মাছ মারা নেয়। 2-3 বছর এই চরে খালি গোপ ধরা বন্ধ হয়, তা বাংলাদেশ ইলিশ মাছ যে কোনো খালেও ধরতে পারবে। বিশেষজ্ঞরা বলছেন, গোপজালের ব্যবহারে নষ্ট হচ্ছে সাগরের জীববৈচিত্র্য। শুধু পোনা নয়, অতি ছোট রেণু ও ডিমও ধরা পড়ে এই জালে, যা হুমকির মুখে ফেলছে মাছের পরবর্তী প্রজন্মকে। অনেক সময় ফাইটোপ্লাঙ্কটন, জিওপ্লাঙ্কটনগুলোও ধরা পড়ে, যেটি হচ্ছে মাছ সহ অন্যান্য জলজ প্রাণীর খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। তো এই ফাইটোপ্লাঙ্কটন, জিওপ্লাঙ্কটনগুলো যদি ধরা পড়ে বা নষ্ট হয়ে যায়, তাহলে এটি ইকোসিস্টেমের জন্য হুমকি স্বরূপ। ইলিশ সহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা রক্ষায় নানা তৎপরতার কথা জানান জেলা প্রশাসক। রাতে 3টার সময় গিয়ে অপারেশন করে আসলে তাদেরকে আটক করেছে। কোস্টগার্ড নিয়মিত অপারেশন চালাচ্ছে। তো আমার মনে হয় যে অভিযানের সঙ্গে সঙ্গে জনসচেতনতা এবং এই জেলেদের মধ্যে সচেতনতার কার্যক্রম আমরা চালাচ্ছি।
সচেতন মহল মনে করছেন দ্রুত এই গোপজাল সাগর থেকে নির্মূল করতে না পারলে সরকারের মা ইলিশ সংরক্ষণের 22 দিনের ও জাটকা ধরায় 8 মাসের নিষেধাজ্ঞা কর্মসূচি সফল হবে না। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ভারতের জম্মু ও কাশ্মীরে কুপওয়ারা জেলায় 3 দিনব্যাপী সন্ত্রাস বিরোধী অভিযানে গোলাগুলিতে ভারতীয় নিরাপত্তা বাহিনীর 5 সদস্য এবং এক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছে নিরাপত্তা বাহিনীর আরও 8 সদস্য। নিহতদের মধ্যে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স CRPF এর 2 সদস্য এবং রাজ্য পুলিশের 2 সদস্য রয়েছেন। তবে কাশ্মীরের বাবাগুন্থ গ্রামের একটি ভবনে চালানো ওই অভিযানের সময় কতজন বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে বা কতজন লুকিয়ে আছে তা স্পষ্ট করে জানায়নি পুলিশ। এর আগে শুক্রবার সেনাবাহিনী জানিয়েছিল গ্রামটিতে লুকিয়ে থাকা 2 বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে, কিন্তু এরপরে বিচ্ছিন্নতাবাদীরা আবারও গুলি চালালে অভিযান জোরদার করে নিরাপত্তা বাহিনী।